বুঝি জনমের শেষ। একটুরি ভাই দেখা রে দেশের মাটি শেষের প্রণাম নিও বুঝি জনমের শেষ। দেখা রে দেশের মাটি শেষের প্রণাম নিও। নিরুদ্দেশে অসীম সরকার ঠিক সেই সময় আমার কর্মশ্রদ্ধেয় গুরুদেব প্রয়াত রসিকবাবুর সঙ্গে ছাত্র হিসেবে ছিলাম। এমন কোনো আসর ছিল না এই গানটা তিনি গাইতেন না। তিনি পার হয়েছিলেন ঘোজাডাঙ্গা বর্ডার দিয়ে। আমার শোনো, যারা এখানে জন্মগ্রহণ করেছো তোমরা এটা বুঝতেও পারবে না, সে যে কি বিভীষিকাময় পরিবেশ, সে যে কি যন্ত্রণাদায়ক স্মৃতি। একটা দেশ ছেড়ে চলে আসতে হচ্ছে। আমি হেলেঞ্চাতে 12 বৎসর বসবাস করেছিলাম, তারপরে বনগাঁতে বাড়ি করেছি। যেদিন হেলেঞ্চার বাড়ি বিক্রি করে আমি আসি, নিজের হাতে যে গাছটা লাগিয়েছিলাম, একটা নিম গাছ, আমার ঠাকুরদাদা বলেছিলেন বাড়িতে যেন একটা নিম গাছ থাকে রে। নিমের হাওয়া খুবই ভালো। আমি যেন তাকিয়ে তাকিয়ে দেখছি নিম গাছটা আমার দিকে তাকিয়ে কাঁদছে। বন্ধু, তুমি নিজের হাতে আমাকে রোপণ করে আজ আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ শহরে। আমি গাছটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম, অনেকক্ষণ কেঁদেছি। আমি বলেছিলাম আমাকে ক্ষমা করো বন্ধু। ইহাই সনাতন ধর্ম। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শুধু মানুষ নয়, সনাতন ধর্মে প্রকৃতি প্রেমও শিখায়। পৃথিবীতে নয় এমন ধর্ম যে ধর্মে জন্মগ্রহণ করে আমি গর্বিত, আমি স্পন্দিত, আমি আনন্দিত। সেদিন রসিকবাবু এপারে দাঁড়িয়ে শেষ প্রণামটা দিয়েছিলেন পাগলা মাকে। মা, আর হয়তো ফিরে আসবো না, মা কোথায় যাচ্ছে তাও জানি না, চিনি না ভারত কেমন। ঠিক ওই সময় এক মা, তিনি এসে রসিকবাবুর সামনে দাঁড়ালেন। তার কোলে একটা বাচ্চা, খুব সম্ভব মনে হচ্ছে দেখে। ঘটনাটা হচ্ছে সদ্যজাত সন্তান মা কোলে নিয়ে খান সেনাদের ভয়ে পালিয়ে আসছে, কিন্তু কখন যে ওই সন্তানটা পড়ে গেছে তা মা জানে না, শুধু বালিশটা আছে। মা ভেবেছে আমার সন্তান আমার বুকেই আছে। তোমার নিজের দিকে তুমি নিয়ে চিন্তা করে দেখো, তোমার একটা ছেলে তোমার গর্ভজাত, তাকে নিয়ে পালাচ্ছ মৌলবাদীদের ভয়ে, রাজাকারদের ভয়ে, খানসেনাদের ভয়ে। কখন ছেলেটা পড়ে গেছে তুমি জানো না, কিন্তু
তুমি ভেবেছ ওই বালিশটাই তোমার ছেলে, কোলে নিয়ে এপারে চলে এসে দেখলে ছেলেটা নাই, শুধু বালিশ। কার কাছে দেবে আর নালিশ? এই সেই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা অসীম সরকারকে ডেকে নিয়ে আজও কবি গান দেয়, যারা বর্তমান প্রজন্ম তারা জানো না। কিন্তু আমি বলবো বাংলাদেশটাকে দেখে একটু শিক্ষা নিও বন্ধু, একটু শিক্ষা নিও তোমরা। যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হও তাহলে ভবিষ্যতে পালা মারার জায়গা পাবে না। তাই রসিকবাবু গান লিখলেন, কান্দে পোষা কুকুর বিড়াল রে, ওরে ওরে কান্দে গোবৎস গোয়ালে, ওরে নাম না জানা পাখি কান্দে, ওরে বসে আমার গাছের ডালে। পোষা পোষা কুকুর বিড়াল রে, ওরে কান্দে গোবৎস গোয়ালে, ওরে নাম না জানা পাখি কান্দে রে, ওই যে বসে আমের গাছে ডালে। পুত্র কান্দে পিতার কোলে, স্মৃতি ভুলিও দেশের মাটি শেষের কোনা, অসুখ বুঝি জন্মে দেশের মাটি শেষের কোনা, হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই করিবেন সবাই। মনরে একবার হরি বল, যে নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ মূল বক্তব্যে করিব প্রবেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, পদ্মকার্যে কবিগান আমার জীবনের এক ঐতিহাসিক অনুষ্ঠান। কারণ আমি যার ভূমিকায় গাইব গান সবারই সদন। আমি দাঁড়াবো যার ভূমিকাতে, ইতিপূর্বে তিনি দাঁড়িয়েছিলেন এ সভাতে, সশরীরে দিলেন দর্শন। আমি দাঁড়াইয়ে কাব্য সভায় জোড়হাতে প্রণাম করি সেই বিরাট বাবু ডাঙ্গা পায়। তিনি যেন তার কথা কয় গ্রহণ করে আমার হৃদয় আসন।
তবে যিনি বিরাট বৈরাগ্য আমি নই তার একটা চুলের যোগ্য, তার যে পাণ্ডিত্য বিদগ্ধজন জানে বসুধায়, আমি গাহি কবিগান আপনারা আশিস করেন দান। কিন্তু আজকে আমাকে দাঁড়াতে হবে সেই পণ্ডিতের ভূমিকায়। আর বিপক্ষ কবি যিনি শ্রদ্ধেয় ডক্টর তুষার চট্টোপাধ্যায় নাম ধরেছেন, তিনি এই দুইয়ের মধ্যে সম্পর্কটা একটু জানার প্রয়োজন। শ্রদ্ধেয় বিরাটবাবু যিনি যখন এই মতুয়া সম্পর্কে গবেষণা করতে চাইলেন, তিনি গবেষণা করতে গেলে জানেন জ্ঞানী গুণী একজন অধ্যাপকের আশ্রয় নেওয়ার আছে প্রয়োজন। একজনকে আশ্রয় করে এই পিএইচডি করতে হয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এই জন্যে বিরাটবাবু নির্বাচন করলেন যে তুষারবাবু সত্যি ভালো মানুষ একজন। সেই পিএইচডি করবার তরে যখন গেলেন তুষারবাবুর গোচরে, সেই সময়ে একটু কথাবার্তা ধরে আজকে হবে আলাপন, যদিও এটা কাল্পনিক কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, কিন্তু ঘটনা যে ঘটেছিল মিথ্যা নয় কখন। বিরাটবাবুও তুষারবাবুর কাছে গিয়েছিলেন এবং তুষারবাবুর মাধ্যমেই তিনি পিএইচডি করেছিলেন, তাই না? এবং যে সময় তিনি পিএইচডি করার তরে মতুয়ার বাজারে বেড়াতেন ঘুরে ঘুরে, তখন আমার বহু আসরেই ওই যুগল বেশে দুজনকে আমি করেছি দর্শন। সেখান থেকে ভালোবাসা আমার গানে যাওয়া আসা, এটা বলা যায় না দিয়ে মুখের ভাষা, এটা হচ্ছে হৃদয়ের বন্ধন। এ কথা অতি সত্য। বঙ্গবাসী সবাই জানে বিরাটবাবু আর অসীমবাবুর মধ্যে একটা অকৃত্রিম বন্ধুত্ব, সেই বন্ধুত্বের বাঁধন আছে সুনিশ্চয়। তাহলে আজকে সেখান থেকে আলোচনা শুনবেন যত জ্ঞানীজনা। প্লটটা একটু ভাঙিয়ে বললাম সবাই। যখন বিরাটবাবু সেই পিএইচডির জন্য গবেষণার তরে গেলেন তুষারবাবুর ধারে, তুষারবাবু তখন প্রশ্ন করলেন বিরাটবাবুর সদন, আচ্ছা আমার কাছে বলো দেখি মতুয়াটা কি? কারণ আমি যেটুকু করেছি অধ্যয়ন, আমি বলি নিরবধি, তাতে তো মতুয়ারা ব্রাহ্মণ বিরোধী, এটা তো একটা বড় ব্যাধি। এবং তারক গোসাই আখর গ্রন্থে যে করেছে লিখন, আমার কাছে বলো দেখি ওটা মানা যায় নাকি? এই জন্যে আমি সবাই বলি অত্র বিরাটবাবু কিন্তু তুষারবাবুর ছাত্র। এই জন্যে আমি দাঁড়াবো আজ বিরাটবাবুর ভূমিকায়। সর্বপ্রথম করজোড়ে প্রণাম করি আমি তুষারবাবুকে উদ্দেশ্য করে। যদিও তিনি সশরীরে বেঁচে নাই এই বসুধায়, তবু আমি দেই সেই বার্তা, সনাতনী সূত্র অনুপাতে মৃত্যু হয় না আত্মার, যা লেখা আছে গীতার পাতায়। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ন তাপ ন শোষয়তি মারুত। তাহলে আমাদের সনাতন শাস্ত্র অনুসারে আত্মা দেহ ধরে এবং দেহ ছাড়ে। আত্মা অজর অমর অক্ষর বলে ব্যাখ্যা করে আমাদের শাস্ত্রের পাতায়। তাই তুষারবাবু যিনি হয়তো এই জড় দেহ ধরে নাই তিনি, কিন্তু সূক্ষ্ম দেহে তিনি করতেছেন ভ্রমণ, কিংবা পুনরায় জন্ম ধরে আবার মানুষ হয়ে এসেছেন চরাচরে। যে অবস্থায় থাকুন না কেন আমি করজোড়ে তাকে শ্রদ্ধা ভক্তি করিলাম অর্পণ। আজকে একটু লক্ষ্য করে না শুনলে কিন্তু বুঝতে পারবে না। এই আলোচনা কিন্তু জীবনেও কোনোদিন শোনো নাই। শুনিছ? কোনোদিন শুনিছ? তাহলে একটা নূতন আলোচনা করতে গেলে একটু বোধ বরাদ্দ না থাকিলে নূতন আলোচনা করা যায় না কখন। তাই বলে আমি বলি না যে আমার বোধ বরাদ্দ আছে, ওটা ছাড়িয়ে দিলাম আপনাদের কাছে। এইবার তুষারবাবু হয়ে আমার বাবাজি নির্মল প্রশ্ন করেছে। প্রশ্নপত্র করার পরে সুন্দর একটা গল্প করে, ভালো লেগেছে আমার অন্তরে, আপনাদেরও ভালো লেগেছে। যে কি সুসি আর বিসি বলে নাই আপনাদের কাছাকাছি? তাহলে যে ভদ্রলোকের প্রাণ ও প্রেয়সীর নাম ছিল সুচিত্রা, সে ভদ্রলোক বলল, শোন বন্ধু বলে রাখি, আমার স্ত্রীর নাম আমি পরিপূর্ণভাবে না বলে
ছোট্ট করে ডাকি, সুচিত্রা না বলে কি বলে থাকি, শুনছ সুচি, সুচি কোথায় গেলে সুচি? বউ ভাবে আমি অসুচি হলেও আমার স্বামীর কাছে সুচি, আমার স্বামী কত ভালো পাইছি। আর ও কয় কি, ও সুচি, ইয়ে করলি তো আর জ্বালা ধরে মানুষের গায়ে, ও সুচি। আরে ডাকার একটা কায়দা আছে, শুনছ সুচি কোথায় গেলে সুচি, একটা কায়দা আছে না ডাকার। তা ওই লোকটা নাকি মনে মনে ভাবে ও বাড়ি গিয়ে ওর বউরে ছোট নামে ডাক দেবে। তাও বাড়ি গিয়ে ওর বউর নাম কি, বিচিত্রা। ও যাই ডাক দেছে, ও বিসি। আর ওর বউ নাকি কয়, আমি তোমার বিসি, তোর এইবার দিছি। এইবার নাকি ঝাঁটা ঝাঁটা নিয়ে এমন বাড়ুয়াইছে, নাক মুখ ফুলোই নিয়ে পরের দিন আইছে, তাই কইছে না? আরে ওটা বিসির দোষ না, ওটা হচ্ছে ওর বুদ্ধির দোষ। যদি বিসি না বলে যদি বলতো, শুনছো চিত্রা, ওর বোধ নাই যে বিচিত্রা বিসি কোয়া যায় না, বি বাদ দিয়ে চিত্রা ও তো বলা যায়। শুনছো চিত্রা কোথায় গেলে, অচিত্রা। এই জায়গা আবার কেউ চিত্রা নামে আসে নাকি, আবার ডাক শুনে না বসে, এটা গল্পের চিত্রা। কিন্তু তাহলে কত ভালো হতো। তাহলে এই লোকটা যে ঝাঁটার বাড়ি খেলো, এটা কি বিসির জন্য খেলো না বুদ্ধির ভুলে খেলো? বলুন, আপনারা বলুন। এই জন্য সনাতনী শাস্ত্রে একটা শ্লোক লেখা আছে, আমি উদ্ধৃতি দিয়ে বলছি আপনাদের কাছে। কি লেখা আছে জানেন? বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। বলি সবার পাশাপাশি বলের চাইতে যার বুদ্ধি বেশি সেই প্রকৃতপক্ষে সবল, আর বুদ্ধিহীন মানুষ চিরকাল দুর্বল। আজকে যদি আমি বলতে যাই একটা কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আমি অসীম হয়ে বলতেছি সবার ঠাই, এখন আমি বিরাট বাবুর ভূমিকায় নাই। ভারতের যে সংবিধান লেখা হলো, সেই সংবিধানের প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2(1)(b) ফরেনার অ্যাক্টে 1955 সালে লিখে দিল, যদি বিদেশি কেউ পালিয়ে ভারতবর্ষে আসে কিংবা পাসপোর্ট করে এসে ভিসা শেষে যদি থেকে যায়, সে অবৈধ অনুপ্রবেশকারী, তার একমাত্র জায়গা জেলখানায়। সে কোনোদিন নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না, লেখা রয়েছে। নিয়ে আসেন সংবিধান। যদি না থাকে, এখানে দাঁড়ায় গুলি করে দেবেন আমাকে, আমি ওপেন ক্যামেরায় বলছি। প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2(1)(b) ফরেনার অ্যাক্ট। সেই সময় আমাদের নেতা যারা কেন বলে নাই, তারা এই তোরা পলাইয়ে যাস না রে, মাইগ্রেশন করে যা, না হয় পাসপোর্ট করে যা, যাইয়ে পাসপোর্ট সারেন্ডার কর। এক নেতাও বলেছে। এই মানুষগুলো সহজ সরল মানুষ, সব বিপদে পড়েছে। বুদ্ধির ভুলের জন্য কি হয়, বিসি কইয়ে বাড়ি খায়, বুদ্ধির ভুলের জন্য বাড়ি খায়। হ্যাঁ, তখন তো বড় বড় নেতা আমাদের ছিল, বড় বড় উপাধি তারা পেল, তারা নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে পালিয়ে ভারতবর্ষে এলো। ওই মানুষগুলোকে কেন ফেলে এসেছিল, এর জবাব দিতে পারবে? এবং কেন মানুষগুলোকে বলেনি তোমরা কেউ পালিয়ে যেও না, হয় পাসপোর্ট করে যাবে, না হয় মাইগ্রেশন করে যাবে, বর্ডার স্লিপ বর্ডার থেকে নেবে, যাতে একটা দেশে ঢুকছো তার প্রমাণ থাকবে। ভারতবর্ষ হরি ঘোষের গল আসলি ও মাঝেরটা নো যাই পাঁচুয়ারে দড়িয়ে চলে যাই, দালাল দড়িয়েছি, হয় নাকি তাই কোনোদিন? ওই যে আমেরিকায় যারা ঢুকছে এখন বান্ডে বান্ডে পাঠাচ্ছে, এটা হচ্ছে সংবিধান। এই জায়গায় চুপ করে আসিয়ে বসিয়ে বাড়ি ঘর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড করে টোনে ভাবতেছে যে কি সুন্দর কায়দা, কত ধরা পড়লেই ঠিক পাবে। তারপরে বুঝতে পারছেন কি বলছি? এই জন্য সিএএ করা হয়েছে, ওদের মুক্তি দেবার জন্য, যে ওদের আর যাতে অবৈধ অনুপ্রবেশকারী না বলা হয়, কারণ পালাইয়ে এসেছে মানুষ। তাহলে বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। তাহলে স্যার আপনি যে গল্পটা বললেন আমার ধার, এখন আমি বিরাট বৈরাগ্য হয়ে কথা বলতে চাই। এই গল্পটা বিশ্লেষণ করলে পরে ইহাই ধরা পড়ে, ওই বিসি বলার দোষ নয়, বুদ্ধির ভুলের জন্য জাটার বাড়ি খাইছিল মুখের পরে। দিলাম ওর গল্প শেষ করি।
ঠিক আছে তো নাকি? বুঝতে পারছেন? এর নাম কবিগান। যা বলবে দিতে হবে তার সুন্দর সমাধান। এইবার শুনে যান, প্রথম প্রশ্ন করেছে উত্থাপন। বলছে, বিরাট তুমি কথা লবে আমার কাছে বুঝিয়ে দেবে আমাদের আদি ধর্মের নাম সনাতন। আপনারাও জানেন সেই মর্ম আমাদের সনাতন ধর্ম, ঠিক তো? আপনারা ছোটকালে পড়তে গিয়ে স্কুলে যে ধর্ম পুস্তকখানি পেয়েছিলেন তার নাম ছিল সনাতন ধর্ম। ঠিক বলছি কি না বেঠিক বলছি? কথা বলবেন, ঠিক তো? দাঁড়িয়ে বলি সভার সাক্ষাতে, পরবর্তীতে এই ইতিহাস লেখা আছে আমাদের ঐতিহাসিকদের গ্রন্থের পাতে, যে কিভাবে সেই সনাতন ধর্ম হিন্দু ধর্ম হয়েছিল নামকরণ। মনে করি ভাবনা, অত ব্যাখ্যা করতে আমি যাব না। কিন্তু প্রশ্নটা করে গেল যে সনাতন বা হিন্দু ছিল, হরিচাঁদ ঠাকুর যখন এলো, তারক গোসাই যখন হরিচাঁদ ঠাকুরের লীলা লিখতে গেল, তখন কিন্তু তিনি কেন তার মধ্যে একটা সূক্ষ্ম শব্দ ব্যবহার করেছিল, এর তাৎপর্য পর বিশ্লেষণ। একদম হরিলাল লীলামৃতের লাইনগুলো ধরে পাই টু পাই বলে গেছে আসরে। তার মানে স্যার যে উনি পড়াশোনা করেছেন এটা আমি বুঝতে পেরেছি অন্তরে। মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। অনেকে ডেকে কয় মতুয়া আলাদা ধর্ম, এরা হিন্দু নয়, অনেকে কয় কোক। কিন্তু মূল কথা যদি বলি, দাঁড়াই এর সভাতলি, আমরা হরি লীলামৃত খুলি, তারক গোসাইয়ের যে পেয়েছি লিখন, তাতে সূক্ষ্ম সনাতন। আমাকে বলেছে ডাকি, বিরাট তুমি বলো দেখি এই সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন? শুধু সনাতন হতে পারত, সূক্ষ্ম সনাতন। স্যার একটা কথা বলি আমি আপনার ধার, যেহেতু আপনি আমার স্যার, আপনাকে ভর করে আমি এসেছি গবেষণা করবার তরে, এই জন্যে সর্বপ্রথমই আপনাকে আমি করেছি নমস্কার। আজকে যেভাবে আলোচনা, এখানে বাজে কথা কোনো বলাই যাবে না, তবু একটু বেশি বলিছে, আমি একটু বলিছি আপনাদের কাছে। তবু একেবারে নিরামিষ দেব না, মাঝে মাঝে দুই একটা কবানে কি, কারণ আপনারা তো দেখেছেন বিরাট বৈরাগ্য কি পারে, অষ্টক গাইয়ে নাচতেও পারে, ও কোনো ব্যাপার নেই, আমি নাচি এই নেবানে নাও একটু। হরিবল হরিবল। সূক্ষ্ম কাহারে কয় দিচ্ছি আমি পরিচয়। একটা রাজহাঁসের কাছে যদি 10 কেজি দুগ্ধ দেওয়া যায়, 10 লিটার দুগ্ধ দেওয়া যায়, যার নাম রাজহংস, সে গ্রহণ করে কিন্তু ক্ষীরের অংশ সূক্ষ্মটুকু তুলে লয়। ওই সূক্ষ্মটুকু নেওয়ার পরে যেটুকু বাকি থাকে জলীয় অংশ বালতির ভেতরে, ওইটুক কি রাজহংস গ্রহণ করে? বলুন তো সুধিচয়। আছে একটা অপূর্ব খেল, একটা পাকা বেল। আপনি যদি হাতির সামনে ধরে দেন মহাশয়, হাতি ওইটাকে সুর দিয়ে ধরিয়ে দেখবেন ফেলবে গালের ভিতরে। ওর মধ্যে যে সূক্ষ্ম অংশ, ওটা ওর মধ্যে থেকে হাতির এমন শক্তি ঈশ্বর দান করেছে ওর গায়ে, কি বলবো আপনাদের ধারে, ওর ভিতরের সূক্ষ্মটুকু গ্রহণ করে একেবারে গোলাকার চারা আসতে পায়খানা করে ফেলায়। হ্যাঁ, চারা খায় না। স্যার বলি আপনার কাছে, এই সনাতন হিন্দু ধর্ম নামকরণের পরে এর মধ্যে কিছু চারা ঢুকিছে। এই চারা ঢুকালো কারা? ব্রাহ্মণ্যবাদী যারা, মনুবাদী যারা, তারা ঢুকিয়েছে এই চারা। আদি সনাতন ধর্মের মধ্যে ওই রকম বেদারা চারা ছিল না তখন। কিছু বলি সভাতল, আপনাদের বুঝতে হবে ভালো, যাহাকে বৈদিক যুগ বলা হয়, কথা নয় অসঙ্গত, 4 বছর পর পর সেন্সার্স হতো। কোনো ব্রাহ্মণের ছেলে হলেই সে ব্রাহ্মণ বলে পরিচিত হতো, এটা কিন্তু নিয়ম ছিল না সেই সময়।
আপনারা দেখেছেন গীতা পড়ে লেখা আছে তার ভিতরে চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগ মানে কি? শুনে লং দিয়ে কর্ণ, এই যে চারটি বর্ণ, এই বর্ণ কিন্তু জন্ম অনুপাতে নয়। আমাদের আদিশাস্ত্রে কি লেখা রয়? জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। জন্মমাত্র সবাই শূদ্র রয়। শূদ্র মানে কোনো একটা জাতি নয়। শিডিউল কাস্ট মানে ছোট জাত না, তালিকাভুক্ত সম্প্রদায়। এতদিন যারা পিছনে পড়েছিল তার একটা তালিকা করার জন্য বলা হলো যে কাদের পিছনে ফেলে রাখা হয়েছিল, কৌশলের দ্বারায় পড়েছিল মানে রাখা হয়েছিল। এখনো রাখা হচ্ছে না তাই ভাবছেন নাকি? তাহলে 8 পর্যন্ত পাশ ফেল তুলে দিয়েছে কেন? 10 বছর পরে দলিতের ঘরের কোনো সন্তান চাকরি বাকরি আর করতে যাওয়া লাগবে না, পাবে না, পাবে না। আর 15-20 বছরের মধ্যে এই দলিতের ঘরে ওই ঘন ঘন ডাক্তার, উকিল, মোক্তার, ব্যারিস্টার একটাও হবে না। হবে কাদের ছেলে পেলে? আমি দাঁড়িয়ে বলি সভাতলে, যারা ধনিক শ্রেণীর মানুষ তারা পড়াবে প্রাইভেট স্কুলে, টাকার গাদা গাদা দিয়া সন্তানকে লেখাপড়া শিখাইয়া এক শ্রেণীর মানুষ সমস্ত কিছু ভোগ করবে এই ধরনী তলে। আপনি কি ভেবেছেন সরকারি স্কুলে শিখে আপনার ছেলে চাকরি পাবে? লজ্জা হয় যখন বাংলার মুখ্যমন্ত্রী ডেকে কয় আমি বলেছি মার্কস কম দেবে না কাউকে, আমরা এখন বলেছি 80-90 মার্কস দিয়ে দেবে। মার্কস কি আপনার বাপের সম্পত্তি নাকি নিয়ে দিয়ে দেবে? মার্কস ক্যারি করবে কিসের দ্বারায়? তার ট্যালেন্টের দ্বারায়, তার লেখাপড়ার দ্বারায়। যদি কেউ দেখা যায় 9 পায় তারা 90 দেওয়া যায়? মনে করো দিয়ে দিল, উপরের থেকে অর্ডার এলো দিয়ে দাও 8 পর্যন্ত একবারে 80 দিয়ে দিয়ে পাস করাও। যখন 9-এ যাবে গড়াগড়ি খাবে, 10-এ যাবে আরো গড়াবে, গড়াবে না কি? তাহলে আমি বলি সভা পাস, এই যে 8 পাস, বড় জোর 8 পাসের একটা সার্টিফিকেট পাবে, তাই নয় মাধ্যমিকও পাবে। কিন্তু যখন পরীক্ষা দিতে যাবে, কোনো চাকরির পরীক্ষা হবে, একটাও চাকরি পাবে না, একটাও পাবে না, জয়েন্ট দিতে পারবে না। কি কৌশলগত অবস্থায় আবার সেই পুরানো কথাগুলো, ব্যাপারটা কিন্তু এসেছে এই বসুধায় বাংলায়, শুধু বাংলায় নয়। দাঁড়িয়ে বলি সভ্য সমাধানে স্যার এইরকম কিছু জিনিস ঢুকে গেছে এই সনাতন হিন্দু ধর্মের ভিতরে, ওইগুলোকে পরিষ্কার করবার জন্য এসেছে হরিদয়াময়। হরিচাঁদ ঠাকুর যিনি, গুরুচাঁদ ঠাকুর যিনি, এই দলিত পতিতের বান্ধব তিনি। এই জন্যে বাবা গুরুচাঁদ শিক্ষার আন্দোলন করলেন সেই সময়। পিছনে পড়েছিল যারা বাবা গুরুচাঁদের দ্বারা, এবং যারা ধর্মীয় অধিকার পায়নি কোনো সময়, তাই এসেছিলেন শিহরিয়ে মহিতে তাদের ধর্মীয় অধিকার দিতে। তারা কত ব্যথা নিয়ে চিতে কাল কাটায়। ধর্ম কি? ধর্ম কি বড় বড় চুল রাখা, বড় বড় মালা নেওয়া, বড় বড় টুপি নেওয়া, এটা ধর্ম নাকি? ধর্ম হচ্ছে কি? 2 কথাই বলেছে হরিচাঁদ ঠাকুর, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কহুনা স্পর্শিবে, তুমি না ডাকিয়ে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তুমি মুসলমান হও, এই কয়টা মানিয়ে চলো। তুমি খ্রিস্টান হও, এই কয়টা কথা মেনে চলো। তোমারে এসে সনাতনী হতে হবে না, মতুও হতে হবে না, শুধু মানিয়ে চলো, দেখবার তুমি ভালো মানুষ হয়ে যাওয়া, তুমি ভালো মানুষ হয়ে যাও। তাহলে ঈশ্বরকে বা ইষ্টকে পেতে গেলে পাওয়া যায় কিসের বলে? একমাত্র প্রেমের বলে। মারামারির দ্বারাই নয়, হিংসা দেশের দ্বারাই নয়, একমাত্র প্রেমের দ্বারাই ঈশ্বর লাভ হয়। সেই কথাটি বলেছেন আমার হরিদয়াময়। এই সূক্ষ্ম কথা এবার বলেছেন জগতে পিতা। যে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ ছেয়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে, যার দ্বারায় সমাজের 85% মানুষ দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে আছে, সেই মানুষগুলোকে
প্রকৃত সত্যটাকে জানাবার জন্য স্বয়ং হরি এসেছেন ভূলোকে। এই জন্যে সূক্ষ্ম শব্দ প্রয়োগ করেছেন আমার রসরাজ কবি মহাশয়। ছোট্ট একটা গেয়ে গান আমি দিচ্ছি সমাধান, যে ঠাকুর শ্রী হরিচাঁদ সর্বশক্তিমান তিনি বলেছেন প্রেমের দ্বারাই সব হয়। প্রেম নগরে বাদিগে বাসা